বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত ও সাদমানকে সিলেট থেকে গ্রেপ্তার। ভুক্তভোগীদের আদালতে জবানবন্দি। রাজশাহীর গোদাগাড়িতে ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে 5 জঙ্গি নিহত, এক নারীর আত্মসমর্পণ, কুপিয়ে ফায়ার সার্ভিস কর্মীকে হত্যা। রুটি রুজির জায়গা কলকারখানার ক্ষতি ঠেকাতে মালিক শ্রমিককে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন, শ্রমিকের উপযুক্ত মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন না, হাইকোর্টের রায়। সরকারকে নীতিমালা করার নির্দেশ। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল, নামাজ, জিকির আজকার সহ ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর রহমত কামনা। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত সহ দুইজনকে বৃহস্পতিবার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন আইজিপি শহীদুল হক। এদিকে ধর্ষণের পর বেশ কিছুদিন পার হয়ে যাওয়ায় আলামত নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন চিকিৎসকরা। তবে আইনজীবী বলছেন, পর্যাপ্ত তথ্য থাকায় ফরেনসিক রিপোর্ট না হলেও কোনো সমস্যা হবে না। এ মামলায় ধর্ষিত দুই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার মামলা হওয়ার 5 দিন পর সিলেটের জালালাবাদের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মূল আসামি সাফাত আহমেদ ও তার সহযোগী সাদমান সাকিফকে। বৃহস্পতিবার রাতে ডিবি, পুলিশ সদর দপ্তর ও সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের মহাপরিদর্শক জানান, শুক্রবার তাদের আদালতে নেওয়া হবে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বনানী থানার নারী নির্যাতন মামলার আসামি সাফাত ও তার সহযোগী সাদমান সাকিবকে সিলেট মহানগরীর পাঠানটোলা এলাকার রশিদবিলা থেকে রাত 8:30টার সময় ঢাকার একটি টিম এবং সিলেট জেলা পুলিশের একটি টিম প্লাস সিলেট মহানগরীর ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। মেইন দুই আসামি যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, এই দুজনকে তো আমরা আজকে গ্রেপ্তার করলাম। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। পুলিশের সকল ইউনিট মিলিয়ে আমরা কাজ করতে আশা করি সকালের মধ্যে তাকে চলে আসবে এবং আসার পর তাদেরকে আমরা আদালতে চালান দিব এবং রিমান্ড চাবো। এদিকে ধর্ষণের শিকার দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষার বিষয়ে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, দুই ছাত্রীর ডিএনএ সহ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। যেসব আলামত রয়েছে সেগুলো পরীক্ষার জন্য সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। যেহেতু 1 মাস প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, আমাদের কিছু কিছু আলামত আছে, এই আলামতগুলো নষ্ট হয়ে যায়। কাপড়ে চোপড়ে যদি ভিন্ন প্রজাতির কোনো ডিএনএ থেকে থাকে এবং ওই ডিএনএটা যারা অ্যাসাইলেন্ট সন্দেহ করা হচ্ছে তাদের কিনা এটা প্রমাণ করা যাবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার জানান, আনুষঙ্গিক অনেক তথ্য প্রমাণ পাওয়ায় এই মামলায় ফরেনসিক রিপোর্ট ততটা গুরুত্বপূর্ণ নয়। ফরেনসিকে কিছু না পাওয়া যায়, 1 মাস আগে হয়েছে জন্যই এই ঘটনাটাকে বলার সুযোগ নাই যে এটা প্রিপোস্টারাস কিংবা এই ঘটনাটি ঘটে নাই। এখন ভিকটিম যেহেতু দাবি করেছে তাকে রেপ করা হয়েছে, এটা কিন্তু প্রসিকিউশনই প্রমাণ করবে। মামলার যে ইউজুয়াল ধাপগুলো আছে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী আদালতে জবানবন্দি দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারায় তারা ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিনের আদালতে জবানবন্দি দেন। আদালতে দুজন ভিকটিম তারা এসেছিল, এসে তারা ম্যাজিস্ট্রেটের সম্মুখে তারা 22 ধারা তারা জবানবন্দি দিয়েছে, যেটা স্বেচ্ছায় তারা জবানবন্দি দিয়েছে যে এই ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে, কীভাবে ঘটনা ঘটেছে, পুরো ডিটেলস তারা এই জবানবন্দিতে তারা দিয়েছে। 28 মার্চ রাতে বনানীর 4 তারকা হোটেলে জন্মদিনের পার্টিতে কৌশলে ডেকে এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর বনানী থানায় মামলা করেন দুই তরুণী। মামলায় আসামি করা হয় সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ ও নাইম, সাফাতের দেহরক্ষী ও গাড়ি চালককে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত ও তার সহযোগী সাদমানকে সিলেটে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর ডিবি অফিসের সামনে আছেন রিপোর্টার তরিকুল হাসান আশিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আশিক।
মামুন, আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের, আমরাও তেমনটি জানাতে চাই যে রাত 9:30টার দিকে এই আলোচিত ধর্ষণ মামলার যে দুই আসামি সাফাত এবং সাদমানকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারে যারা নেতৃত্ব দেন আমরা যেমনটি জেনেছি যে ঢাকার যে পুলিশ কার্যালয় থেকে আসলে সেখানে আবার সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে তাদেরকে সিলেট থেকে আটক করা হয় এবং আটক করার পরপরই কিন্তু খুব বেশি সময় নষ্ট না করে তাদেরকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা খবর আমরা দর্শকদের যেটি জানাতে পারি সেটি হচ্ছে যে এই দুই আসামিকে বহনকারী যে মাইক্রোবাসটি রয়েছে সেই মাইক্রোবাসটি কিন্তু এখন ভৈরব অতিক্রম করেছে। আমরা পুলিশের বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশের যে কার্যালয় এই মিন্টু রোডে রয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হবে এবং আমরা দর্শকদের কি দেখাতে পারবো কিনা ঠিক এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ তারা আসলে রাতে গণমাধ্যমের মুখোমুখি করবেন না বলে পুলিশ সদর দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি আগামীকালকে সকালবেলা তাদেরকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা দর্শকদের আরো যেমনটি জানাতে চাই বা দর্শকরা জেনেছেন যে আসলে বিভিন্ন ভাবে গত 6 মে করা দুই ছাত্রীর যে মামলাটি রয়েছে এই মামলাটি বিভিন্ন ভাবেই আসলে আলোচিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে একটা দীর্ঘ সময় পরে এই মামলা এবং তার পাশাপাশি এটার যে পুলিশ কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এমনটি কিন্তু জানাচ্ছিল। তারা ঢাকায় তাদের বাড়িতে অভিযান চালিয়েছে, সবশেষ তাদেরকে সিলেট থেকে আটক করা হয়েছে। তো মামুন, তারা পৌঁছলেই আমরা দর্শকদের সে বিষয়ে জানাবো যে তারা ঢাকার যে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে থেকে তাদের এই ছিল সবশেষ তথ্য। মামুন, বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত ও তার সহযোগী সাদমানকে সিলেটে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল হাসান আশিক। রাজশাহীর গোদাগাড়ীতে অপারেশন সান ডেভিল চলাকালে জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারী সহ 5 জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে একই পরিবারের 4 জন। বৃহস্পতিবার অভিযানের সময় জঙ্গিরা কুপিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীকে হত্যা করে। এ সময় 3 পুলিশ সদস্য আহত হন। পরে এক নারী জঙ্গি 2 শিশু নিয়ে আত্মসমর্পণ করে। বাড়ির ভেতরে আরও বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। সাইফুল ইসলাম রকির ছবি নিয়ে হাবিবুর রহমান পাপ্পুর রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামের মাঠের মাঝে একটি টিনশেড বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি পুকুর থেকে বাড়িটি লক্ষ্য করে বিশেষ কায়দায় পানি নিক্ষেপ করতে থাকে। আহ্বান জানানো হয় আত্মসমর্পণের। এ সময় বাড়ির ভেতর থেকে দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে 2 শিশুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এক নারী। হঠাৎ কিছুক্ষণ পর বাড়ি থেকে আরো কয়েকজন বেরিয়ে এসে খোলা মাঠে দাঁড়িয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে 5 জঙ্গি নিহত হয়। এ সময় ফায়ার সার্ভিসের গুলিবিদ্ধ এক কর্মীকে কুপিয়ে জখম করে জঙ্গিরা। আহত হন পুলিশ ও ফায়ার সার্ভিসের আরো 4 জন। 50 থেকে 60 ফিট আমরা দূরে থেকে পানি মারছিলাম, আমরা আমাদের পিপি সব নিয়ে পানি মারছিলাম, কিন্তু ওই পানি আহত দিয়ে ওরা কিন্তু দৌড়িয়ে আসছে আমাদের কাছে। সাইডে পুলিশও ছিল আমাদের, হ্যাঁ সাইডে পুলিশ ছিল, কিন্তু আমাকে আগে কিন্তু মেরেছে, ওই ফালা মেরেছে। বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা আর মৃতের সংখ্যা সঠিক কত। তবে আমরা 4টা ডেড বডি পরে থাকতে দেখতেছি দূর থেকে। আমাদের মানে তাদের ব্লেস তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিন মারা যান। এ পর্যন্ত প্রাইমারি চিকিৎসা আমরা এখানে 2 জনকে দিয়েছি, দিয়ে তাদেরকে ওয়ার্ডে ভর্তি করছি। আর একজন খুবই খারাপ, 2 জন খুবই খারাপ ছিল, এনওডিতে ভর্তি করছি। পরে টিকিট ওদের কনফার্ম করা হয়েছে এবং ওয়ার্ডে যাওয়ার পর আব্দুল মতিন সাহেব নামে একজন মারা গেছেন। বাড়িটিতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করত বলে জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাজ্জাদ তার বাসা ছিল আগে মাছমারা, পরে 2 মাস আগে এখানে বাসা করেছে, কিন্তু সে যে কি ধরনের কি কেউ এটা গতিবিধি তার আচার আচরণ আমরা খেয়াল করতে পারিনি। সাজ্জাদ এবং তার ছেলে আলামিন এবং তার বউ বেলি তারাকে
ওই স্পট ডেটে তারা মৃত্যুবরণ করে। বিভীষিকাময় অবস্থা, এলাকার লোকজনও ভয় পাচ্ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। জঙ্গি আস্তানা থেকে বের হয়ে আসা নারীর সঙ্গে থাকা 2 শিশুকে কৌশলে উদ্ধার করেছে পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, গোদাগাড়ী, রাজশাহী। এদিকে অপারেশন সান ডেভিল বৃহস্পতিবারের মতো সমাপ্ত ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করবে বোম ডিসপোজাল ইউনিট। ছিল সাজ্জাদ, সে একজন জঙ্গি, তার স্ত্রী বেলি আক্তার, তার আরেক মেয়ে এবং তার আরেক ছেলে আলামিন, 4 জন একই পরিবারের সদস্য। তারা এখানে বের হয়ে এসে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। আর তাদের বাড়িতে আরেকজন বহিরাগত ছিল, তার নাম যতদূর জানা গেছে আশরাফুল। এই 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছে বোমার বিস্ফোরণ ঘটানোর পরে। তারপরে বাড়ির ভিতরে এখনো পর্যন্ত কেউ আছে কিনা আমরা যতদূর মনে করছি কেউ নাই। তারপরে আমরা সকালবেলা আজকে যেহেতু আমাদের বোম ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে আসতে দেরি করেছে, তারা এসছে সন্ধ্যার পরে, আমরা কালকে সকালে আবার অপারেশনের বাকি কাজ শুরু করব। তখন বিস্তারিত জানা যাবে যে ভিতরে আর কেউ আছে কি নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎপাদন ও উন্নয়নে যাদের প্রত্যক্ষ অবদান তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান ও উপযুক্ত মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুস্থ ও মেহনতি শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া দুর্ঘটনায় আহত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী ইনজুরি স্কিম চালু করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রকে শপথ বাক্য পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 20 এপ্রিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন মেয়র মনিরুল হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে প্রধানমন্ত্রীর কাছে শপথ বাক্য পড়ার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী যোগ দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে। বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। যাদের শ্রমের বিনিময়ে দেশ উন্নত হয়, তাদের ভালো মন্দ দেখা, তাদের কল্যাণমূলক কাজ করা, এটা আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। কাজে আমরা বিশ্বাস করি এবং সেই সাথে শ্রমিকদের আমরা বলবো যে যারা যেখানে কাজ করেন সেটা যেহেতু তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়, কাজে সে সমস্ত শিল্প কলকারখানা যাতে ভালোভাবে চালু থাকে তারা সে ব্যাপারে যেমন আন্তরিক হবেন। আবার যারা মালিক শ্রেণী আছেন তাদেরও বলবো যে যারা শ্রম দিয়ে শিল্প কলকারখানা চালু রাখে, উৎপাদন বৃদ্ধি করে, তারা যেন সেই শ্রমিকদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হন, তাদের ভালো মন্দের দিকে যেন আরো বেশি করে তাকান। প্রধানমন্ত্রী বলেন, পেশাগত রোগ ব্যাধির কারণে কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার উপযুক্ত ক্ষতিপূরণের দায়িত্ব রাষ্ট্রের। সে লক্ষ্যে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও টেকসই স্কিম চালু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বড় কোনো দুর্ঘটনা ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের যেহেতু প্রয়োজন হয়, তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো একটি দীর্ঘমেয়াদের টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। অনুষ্ঠানে 60 জন মেহনতি দুস্থ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করে জুলাই মাসে সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ইসি আলোচনা করবে বলে জানিয়েছেন সিইসি কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এছাড়া সব রাজনৈতিক দলের সমর্থন পেলে আগামী জাতীয় নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ডিভিএম নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। এর পরপরই নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ইসি। সিইসি জানান, একাদশ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত। চূড়ান্ত করে ঈদের পরই রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আমরা একটা রোডম্যাপ তৈরি করা শুরু করেছি। তারপরে আমরা এই আলোচনাগুলো শুরু করতে চাই রমজানের পরে। বিভিন্ন গ্রুপের সাথে বসতে চাই, যেমন এই সিভিল সোসাইটি আছে, রাজনৈতিক দল আছে,
এই ইলেকশন নিয়ে যারা কাজ করে, ইলেকশন মনিটরিং যারা করে, অবজারভার যারা আছে তাদেরকে নিয়ে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সবুজ সংকেত পেলে আসছে নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন ডিভিএম ব্যবহার করতে কমিশন প্রস্তুত বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলো সর্বসম্মতক্রমে যদি এই আমাদের ডিজিটাল ভোটিং মেশিন অথবা ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে অ্যাকসেপ্ট না করে, তাহলে আমাদের এগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য হয় সর্বক্ষেত্রে, তখন আমরা এটা দেখবো। রাজনৈতিক দলগুলো যদি সম্মত থাকে এবং সেই সম্মতির সাথে সরকার যদি সম্মতি থাকে, অসম্ভব কিছু না করা যেতে পারে। ডিভিএম এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে জাতীয় নির্বাচনের আগে কয়েক ধাপে তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে বলেও জানান সিইসি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ভ্যাটের হার 15% থেকে কমানো হতে পারে জানালেন অর্থমন্ত্রী। বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকা করার দাবি সম্পাদকদের। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা। এ উপলক্ষে নামাজ, জিকির আজকার সহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করেন তারা। ইসলাম ধর্মমতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী লাইলাতুল বারাত বা শবে বরাত নামে পরিচিত। মুসলমানরা বিশ্বাস করেন এদিন ধর্ম সৃষ্টিকর্তা আগামী 1 বছরের জন্য তাদের ভাগ্য বা তকদির নির্ধারণ করেন। তাই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই দলে দলে মুসল্লিরা পাড়া মহল্লার মসজিদে জড়ো হন। ইবাদত বন্দেগীতে মুসলিম উম্মার শান্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণেও আল্লাহর দরবারে দোয়া করেন তারা। সমস্ত গুনাহটা মাফ করে দেন। আল্লাহ জীবিত এবং মৃত সমস্ত মুসলমানের গুনাহটা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে দান করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মুহূর্তে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, মামুন, নিজ নিজ গুনাহ থেকে ক্ষমা লাভের আশায় আল্লাহর দরবারে প্রার্থনা আর একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। আর শবে বরাত উপলক্ষে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে মাগরিবে নামাজের পর থেকে ইবাদত বন্দেগীর যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি কিন্তু এই গভীর রাত পর্যন্ত কিন্তু এখনো চলছে। ফজরের নামাজের শেষ পর্যন্ত কিন্তু এই ইবাদত বন্দেগীর আনুষ্ঠানিকতা কিন্তু চলবে। আমরা এখানে আছি, এসে যেমনটা দেখতে পেয়েছি যে রাত ভোরই কিন্তু বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব এবং ইমামগণ এখানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন বয়ান করেছেন, যে বয়ানের মাধ্যমে কিভাবে মুসলিমরা কিভাবে তাদের জীবন যাপন করবেন, একই সঙ্গে শবে বরাতের ফজিলত, ইবাদত ও দোয়ার গুরুত্ব, শবে বরাত ও রমজানের তাৎপর্য, জিকিরের গুরুত্ব, ফজিলত, এইসব বিষয় নিয়ে কিন্তু মুসল্লি ইমাম এবং খতিবগণ বয়ান করেছেন, যে বয়ানের মাধ্যমে মুসল্লিরা তাদের পরবর্তী দিনগুলোর দিক নির্দেশনা পাবে আমাদেরকে মুসল্লিরা জানিয়েছেন। আর আপনি জানেন যে পবিত্র শাবান মাসের এই 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আজকের এই শবে বরাতের রাত কিন্তু মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফজিলতের রাত। এই রাতকে বলা হয় সৌরভাগ্যের রজনী। অর্ধ শাবানের এই রাতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন। মুসলিম ধর্মমতে, ইসলাম ধর্মমতে ক্ষমা প্রার্থনাকারীদের আল্লাহ এখানে এই রাতে ক্ষমা করেন, আর অনুগ্রহ প্রার্থনাকারীদের আল্লাহ অনুগ্রহ করেন। আর এই রাতেই আল্লাহ পরবর্তী বছরের জন্য ভাগ্য নির্ধারণ করবেন। পাশাপাশি এই রাতেই নির্ধারিত হয় মানুষের হায়াত, মওত, রিজিক, দৌলত ও আমল। মহান আল্লাহর দরবারে নৈকট্য লাভের আশায় মসজিদ, মাদ্রাসায় যেভাবে মানুষজন ইবাদত বন্দেগী করছেন, একই সঙ্গে মুসল্লিরা কিন্তু তাদের বাসায়, পরিবারে ইবাদত বন্দেগী করছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। একই সঙ্গে এখানে আমরা মসজিদে যেমনটা দেখতে পেয়েছি, মানুষ নফল ইবাদত, নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন। বিষয় হচ্ছে মামুন, আমি এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি
রাতভর যে ইবাদত বন্দেগীর যে আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় আমি দেখতে পেয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে এই তাৎপর্যপূর্ণ মহিমান্বিত রাত যাতে মুসলিমরা উদযাপন করতে পারে সেজন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। আর এই ইবাদত কিন্তু ভোর পর্যন্ত, ফজরের নামাজ শেষ পর্যন্ত চলবে। এই ছিল আমার হাতে সবশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মামুন। পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সে বিষয়ে বাইতুল মোকাররম মসজিদ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির ভীষণ থেকে এগিয়ে নেয়ার নয়, বরং উন্নয়নের নামে লুটপাট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার কুমিল্লার পাদুয়ার বাজার এলাকায় রেল ক্রসিং ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী। বহুদলীয় গণতন্ত্রের নামে তারা শুরু করেছিল কারফিউ গণতন্ত্র, ওটাকে বহুদলীয় গণতন্ত্র বলা যায় না। আজগুবি উদ্ভট কথাবার্তা যখন বিএনপি নেতারা বলেন যে তাদেরও একটা ভীষণ ছিল 2001 সালে, তাদের যদি কোনো ভীষণ থাকে সেই ভীষণ ছিল হাওয়া ভবন সৃষ্টি করে উন্নয়নের নামে লুটপাট। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের আরও একবার ক্ষমতায় আসা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয় নাই। মিথ্যা ইতিহাস, বিকৃত ইতিহাস তাদের সামনে তুলে ধরা হয়েছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের যেভাবে বিপদগামী করা হচ্ছে, যদি তারা দেশপ্রেমে যদি উদ্বুদ্ধ হয়, সেই ছাত্রছাত্রীরা কোনো সময় বিপদগামী হতে পারে না। আমি শিক্ষকদের বলবো, অভিভাবকদের বলবো, সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে। এই অর্জনগুলোকে যদি ধরে রাখতে হয়, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে হয়, আরেকবার শেখ হাসিনার সরকারের প্রয়োজন। বিএনপি আওয়ামী লীগকে নয়, বরং আওয়ামী লীগই বিএনপিকে অনুসরণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, 2001 সালে নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ভীষণের অনুকরণকেই পরবর্তীতে দিন বদলের রূপকল্প প্রণয়ন করে বর্তমান ক্ষমতাসীনরা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি প্রথম ভিশন পরিকল্পনা পেশ করে 2001 সালে নির্বাচনের প্রাক্কালে, পরে আওয়ামী লীগ তা অনুসরণ করেছে। এরকম বহু ক্ষেত্রেই তারা আমাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি অনুসরণ করেছে। প্রেসিডেন্ট জিয়াকে অনুসরণ করেছে, দেশনেত্রী খালেদা জিয়াকে অনুসরণ করেছে। এতে আমরা আপত্তি নয়, বরং গৌরব অনুভব করি। আওয়ামী লীগ ভিশন দিলেও তা বাস্তবায়ন করে না, সে যোগ্যতা তাদের নেই। তারা দলীয়করণ, লুটপাট, দুর্নীতি, অত্যাচার, অপশাসন আর গলাবাজি ও ধাপ্পায় লিপ্ত। তাদের দিন বদলের ঘোষণা এখন এক করুণ পরিহাসে পরিণত হয়েছে। প্রবাসের সময় আরও থাকছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু টাইগারদের। দেশের বাইরে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দেয়া রায়ে আদালত বলছেন, নির্বাহী বিভাগ দিয়ে আদালত পরিচালনা করা বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে সরকারকে একটি নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ রায়ে জনমনে বিরূপ প্রভাব পড়বে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত 8 বছর ধরে অনেক আস্থার জায়গা তৈরি করেছিল সাধারণ জনগণের মধ্যে। খাদ্যে ভেজাল, অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া এবং জাটকা নিধন, এই 3 ক্ষেত্রে অপরাধীদের আতঙ্কের নাম মোবাইল কোর্ট।
কিন্তু বৃহস্পতিবার উচ্চ আদালত রায়ে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত এ কোর্ট সংবিধানের সাথে সাংঘর্ষিক। পর্যবেক্ষণে আদালত বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এই আদালত বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অসাংবিধানিক কেন ঘোষণা করা হবে না, সেই রিট পিটিশন শুনানি শেষে আজকে রায়ে হাইকোর্ট বিভাগ বলেছেন যে এটা অসাংবিধানিক, মাজদার হোসেন মামলার পরিপন্থী এবং সংবিধানের যে মূল দুটি স্তম্ভ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এবং সেপারেশন অফ পাওয়ার্স, এই দুটোরও পরিপন্থী। এখন যদি মোবাইল কোর্ট পরিচালনা করতে হয় নতুনভাবে একটা আইন সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে এবং মাজদার হোসেন মামলার যে মর্ম সেটার সাথে সামঞ্জস্য রেখে করলে সেটা তখন দেখা যাবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে জনমনে বিরূপ প্রভাব ফেলবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। আজকের এই রায়ের ফলে স্বাভাবিকভাবে এটা বাধাগ্রস্ত হবে। এই বাধাগ্রস্ত হলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যে খাদ্য ভেজাল থেকে নিষ্কৃতি পাওয়া, সেই পথটা আসলে দূর হয়ে গেল বাস্তবে। এই জন্য আমরা এর এগেনস্টে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটার বিপরীতে আমরা আপিল ফাইল করব। যদিও হাইকোর্টের রায়ে গ্রাম্য আদালত আইন এবং মোটর ভেহিকেল আইনের অধীনে পুলিশের অভিযান এবং আর্থিক দণ্ড দেওয়া বৈধ বলে রায়ে উল্লেখ করেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য বিভিন্ন সংস্থাকে তাৎক্ষণিক পর্যাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দেয়া না গেলে অপরাধ করার প্রবণতা বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি গোলাম রহমান। হাইকোর্টের রায়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সংবিধানের যে বিধান আছে তা তো অবশ্যই সবার জন্য চিরধার্য। এখন থেকে তাহলে এই সব কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সংস্থাকে পর্যাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট প্রোভাইড করতে হবে তাৎক্ষণিকভাবে। যদি র্যাব চায়, যদি মেট্রোপলিটন পুলিশ চায়, বিএসটিএস চায়, সিটি কর্পোরেশন, যারা আইন প্রয়োগের সাথে জড়িত, তাদের চাওয়ার সাথে সাথে বিচারিক ম্যাজিস্ট্রেট যদি প্রোভাইড করা হয় তাহলে কোনো সমস্যা হবে না। না হলে কিন্তু যারা অপরাধ করে, যারা আইন ভঙ্গ করে, তাদের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পাবে। এবার প্রবাসের খবর। দীর্ঘ এক যুগ পর প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এথেন্সে একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে গ্রিস শাখা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিতে বক্তব্য রাখেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সুইডেন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হাসান সহ অনেকে। পরে নির্বাচন কমিশনার গ্রিস আওয়ামী লীগের সভাপতি পদে রাকিব মৃধা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নাম একক প্রার্থী হিসাবে প্রস্তাব করেন। সম্মেলন হলে অন্য কোনো নাম প্রস্তাব না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাকিব মৃধা ও মিজানুর রহমান নির্বাচিত হন। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শবে বরাতের ফজিলত ও করণীয় এবং বর্জনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সারজায় নিজামে ইসলাম পার্টি আরব আমিরাত শাখার উদ্যোগে বুধবার রাতে এ সেমিনারের আয়োজন করা হয়। দলের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমদাদের সভাপতিত্বে ও মাওলানা নাজির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন মুফতি নুরুল ইসলাম, মাওলানা হাফেজ ওবায়দুল্লাহ সহ আরও অনেকে। আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইনে ভ্যাট হার 15% থেকে কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক নেতা ও মালিকদের সঙ্গে মত বিনিময় সভায় ভ্যাটের হার কমানো হতে পারে বলে জানান তিনি। পাশাপাশি 5 বছরের মধ্যে ভ্যাট দাতার সংখ্যা 5 লাখে উন্নতি করার আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে। বললেন 32,000। জাতীয় নির্বাচনের আগের বছর 2017-18 অর্থ বছরের বাজেট হবে গণমানুষের জন্য সরকারের সেরা কৃতিত্ব। থাকবে বেশ কিছু চমক। সম্পাদক ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এভাবেই তুলে ধরেন 2017-18 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক আর শোনেন নানা পরামর্শ। Budget has been made
ম্যাটার ফর পাবলিক। এটা আমাদের স্বাভাবিক গতিধারায় এটা হবে সর্বশ্রেষ্ঠ বাজেট। 8 লাখ নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 32,000 ভ্যাট দায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী 5 বছরে এই সংখ্যা 5 লাখে উন্নীত করা হবে। তিনি জানান, নতুন আইনে নির্ধারিত ভ্যাট হার কমানো হতে পারে। ভ্যাট আইনের এই যে 15% ইজ নট সেন্ট। That can be relaxed. There will be one uniform rate. Truncated rate থাকবে না। সভায় বিদেশি টিভি চ্যানেলের ল্যান্ডিং ফি 20 কোটি টাকা নির্ধারণ করার দাবি জানান সম্পাদকরা। তবে এ ব্যাপারে তখনই কোনো জবাব দেননি অর্থমন্ত্রী। ডিজিটাল প্রযুক্তির সুবাদে সংবাদপত্রে বিজ্ঞাপনের সংখ্যা কমেছে উল্লেখ করে সম্পাদকরা দাবি জানান সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর। 100 থেকে 150% সাবসিডি দিয়ে সরকারি বিজ্ঞাপন আমরা ছাপছি, তো এটাকে কমার্শিয়াল রেট একই করে দিলে আমাদের ইনকামটা বাড়ে। যে পত্রিকাতে বিজ্ঞাপন না দিয়ে অথবা জাস্ট একটা ছোট্ট নোটিশ যে এটা অনলাইনে বিজ্ঞাপনটা প্রকাশ করা হয়েছে, এইটুকু দিয়ে আমাদেরকে মেরে ফেলা হবে। আর ওইদিকে টেন্ডারিং এর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রস্তাব করেছিলাম যে এই চ্যানেলগুলোকে ল্যান্ডিং ফি 20 কোটি টাকা ধার্য করা যায় কিনা। আমাদের এই কথার সাথে একমত পোষণ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাস্তবায়নের অপেক্ষা আছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আসছে বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা বরাদ্দ থাকবে। জিডিপি প্রবৃদ্ধি 7.4 ধরা হলেও তা 7.5-এ পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টার ইউনিয়নের সদস্য দেশের গণমাধ্যমগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অধিবেশন শেষ হয়েছে। এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে, সরাসরি একটি অনুষ্ঠান চলছে, এমন সময় ভূমিকম্প হচ্ছে, একেবারে সমস্ত ক্যামেরা দুলছে, আমার এই টেবিল দুলছে। তখন কি করবেন সঞ্চালক? তিনি কি দৌড়ে বেরিয়ে যাবেন নাকি কম্পনের তথ্যটি জনগণকে জানাবেন? ভূমিকম্প হচ্ছে, বাইরে বেরোনো উচিত। এমন সব প্রশ্ন ও উত্তর তুলে ধরা হয় এবারের ABU সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে। মিডিয়া সামিটে বিশেষজ্ঞরা বলেছেন, দুর্যোগের সময়ও কোনোভাবেই সম্প্রচার বন্ধ করা যাবে না। দুর্যোগে যদি গণমাধ্যম নিজেই ক্ষতিগ্রস্ত হয় তবে প্রয়োজনে বিকল্প স্থান থেকে সম্প্রচারের সুযোগ রাখতে হবে। সেজন্য গণমাধ্যমের উচিত তার কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান, সামাজিক উদ্যোগ গ্রহণ, নির্দিষ্ট মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিবেদককে দুর্যোগে বিশেষ ভূমিকা রাখতে দক্ষ করে তোলা সহ 5টি অঙ্গীকার নিয়ে ঘোষিত হলো এবারের ABU ঢাকা ঘোষণা। সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। গণমাধ্যম জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধনের কাজটি করে, তাই দুর্যোগে ব্যাপক ক্ষতি রোধে জনগণকে সচেতন করতে পারে গণমাধ্যমই। পাশাপাশি সেই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারকেও সহযোগিতা করতে পারে গণমাধ্যম, তাই এর ভূমিকা অপরিসীম। এই সম্মেলন থেকে সেসব অঙ্গীকার পূরণে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ কতটুকু এগিয়ে, যে বাংলাদেশের মিডিয়ায় দুর্যোগ বিষয়ে এবং ক্লাইমেট চেঞ্জ বিষয়ে আরো ইনভেস্ট করা এবং আমাদেরকে আরো আধুনিকায়ন করা, এই দুটো বিষয় হলেই মিডিয়ার যে রোল জনগণের প্রতি সেটা আরো সার্থক হবে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু প্রস্তুতির দিক থেকে কিন্তু অনেক দেশের তুলনায় অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশকে রোল মডেল বলা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত মিডিয়া সামিটটিতে নানা দেশের কয়েকশো প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে জানানো হয়, আগামী বছর দ্বীপরাষ্ট্র ফিজিতে অনুষ্ঠিত হবে ABU এর পরবর্তী আসর। বিশ্বের 69টি দেশের 272টি সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যম এই সংগঠনের সদস্য। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কাজের ধীরগতির কারণে অনিশ্চয়তায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইনের ভবিষ্যৎ। তবে ধীরগতি নিয়ে প্রকল্প পরিচালকের আছে নানা অজুহাত তুলে ধরেছেন হাওড়া অঞ্চলের বন্যার মতো অসামঞ্জস্যপূর্ণ বিষয়ও। বিশেষজ্ঞরা এমন মেগা প্রকল্পে বিকল্প কোনো ব্যবস্থা না রাখাকে দুর্বলতা হিসেবে দেখছেন। এতে প্রকল্পটি ঝুলে যেতে পারে বলে আশঙ্কা তাদের। খলিল রহমানের ক্যামেরায় ঢাকা চট্টগ্রাম রেল রুটের ডাবল লাইন নিয়ে রাশেদ লিমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। আমাদের জোরে সোরে কাজ চলছে, আশা করি আগামী 1.5 বছরের মাঝে এই অংশটুকু সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। মন্ত্রী বলছিলেন লাকসা মাখাউড়া ডাবল লাইনের কাজের অগ্রগতি নিয়ে। ঢাকা চট্টগ্রাম রুটের 320 কিলোমিটার রেলপথের মধ্যে 248 কিলোমিটার পথ এখন ডাবল লাইন। চলছে শেষ ভাগে লাকসা মাখাউড়া ডাবল লাইনের কাজ। সরজমিনে দেখা গেল কাজ চলছে ধীর গতিতে, কোথাও 10টি মেশিনের জায়গায় চলছে একটি, কোথাও আবার কাজই বন্ধ।
কাজ তো দেখা যাচ্ছিল, ওইদিকে কাজ বন্ধ, কাজ এরকম কেন হলো তো আমাদের এদিক তবুও চলতেছে, ওইদিকে আরো চলে না। শেষ ভাগে এই 72 কিলোমিটারে রয়েছে লুপ ও সাইডিং সহ 184.60 কিলোমিটার ডুয়েল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডাবল গেজে রূপান্তরের কাজ। এছাড়া নতুন ও পুরাতন লাইনে 12টি ব্রিজ ও 47টি কালভার্ট নির্মাণ, যা শেষ করার কথা রয়েছে 2020 সালের জুনের মধ্যে। কাজের এমন ধীরগতির কথা প্রকল্প পরিচালক স্বীকার করে তুলে ধরেন নানা অজুহাত। আর্লি বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় চলন বিল, খাওয়ার এলাকা পানিতে চলে গেছে, তো এই সমস্ত প্রভাব তো আমার প্রজেক্টেও পড়েছে। দেশের রেলের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পে এমন গড়িমসি কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা জটিলতার আশঙ্কা করছেন তারা। 3/4 বেশি কিন্তু হয়ে গেছে, সেই 3/4 যে রিটার্নটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এই 1/4 না হওয়া পর্যন্ত। কাজ বুঝে নেওয়া, সেই কাজ ভালোভাবে হচ্ছে কিনা সেগুলো সুপারভাইজ করা, এই সবগুলা মিলে রেলওয়ের সেই জনবল থাকা প্রয়োজন। আপাতত কাজ ব্যাহত হলেও সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস দিচ্ছেন কর্তৃপক্ষ। সময় এবং বাস্তব অবস্থার তুলনায় আমরা একটু বোধহয় এগিয়ে আছি। আমি মোটামুটি নিশ্চিত যে নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যাবে। জুলাই 2014-তে শুরু হয় ঢাকা চট্টগ্রাম রুটের ডাবল লাইন প্রকল্পের লাকসাম আখাউড়া অংশের কাজ। বলা হচ্ছে এই ডাবল লাইনের কাজ শেষ হলে গতি আসবে রেলে, অথচ যে গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। আর তাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতি নজরদারি বাড়াতে রেলওয়েকে তাগিদ দিচ্ছে বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে রাজধানীতে মন্দির ও সেবাশ্রম ভাঙার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে অভিযোগ করা হয়, 9 মে রাজধানীর কাফরুলে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও সেবাশ্রম বুলডোজার দিয়ে ভাঙচুর করে সিটি কর্পোরেশন। বক্তারা বলেন, সার্বজনীন এই মন্দিরটি অনেক বছর আগে স্থাপিত। ওই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা, মহামায়া যজ্ঞ, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। মন্দিরটি ভাঙচুরে নিন্দা জানান তারা। দেশের বাইরের খবর। এফবিআইয়ের সদ্য সাবেক পরিচালক জেমস কোমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের প্রায় প্রত্যেক কর্মকর্তাই কোমির উপর আস্থা হারিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআইয়ের তদন্তকে বাধাগ্রস্ত করতেই কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প, দাবি বিশ্লেষকদের। কোমিকে বরখাস্ত করায় এফবিআইয়ে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি একে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সদ্যই সাবেক হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক জেমস কোমিকে বরখাস্তের প্রতিবাদে বুধবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন শত শত মার্কিনী। এ সময় প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা। বুধবার একাধিক টুইট বার্তায় কোমিকে বরখাস্তের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, কি ডেমোক্র্যাট কি রিপাবলিকান, প্রায় সবার আস্থায় হারিয়েছিলেন কোমি। আপাতত বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলেও পরিস্থিতি শান্ত হলে মার্কিনরা তাকে ধন্যবাদ জানাবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এফবিআই এর পরিচালক হিসেবে কোমি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছিলেন না বলেও অভিযোগ করেন তিনি। কোমিকে বরখাস্ত করার পর এফবিআই এর নতুন পরিচালক নিয়োগকে কেন্দ্র করে সংস্থাটিতে অস্থিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। ট্রাম্প আমলে নতুন পরিচালক কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা নিয়েও সংশয় রয়েছে। কোমির বরখাস্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কাও করছেন অনেকে। কোনো সন্দেহ নেই যে কোমির নেতৃত্বে এফবিআই প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছিলেন। শিগগিরই হয়তো এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতাম। কোমিকে বরখাস্ত করার মধ্য দিয়ে কেবল তদন্ত বিলম্বিত হচ্ছে না, সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি এটি প্রমাণিত হয় যে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে এফবিআই এর তদন্তকে বাধাগ্রস্ত করতেই সংস্থাটির পরিচালককে বরখাস্ত করেছেন ট্রাম্প, তবে এর পরিণতি ট্রাম্পের জন্য শুধু নয়, যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিশ্চিতভাবেই প্রেসিডেন্টের অভিশংসনের প্রস্তাব উঠবে, যা দেশকে সাংবিধানিক সংকটের দিকে টেনে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। অন্যয় কর্মকার, সময় সংবাদ।
ত্রিদেশীয় সিরিজের খবর। নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মেলাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। প্রস্তুতি ম্যাচের জয়ের ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয় ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাশরাফি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:45 25 ফেব্রুয়ারি 2011 বিশ্বকাপের মঞ্চে বাঘের গর্জনে কেঁপে উঠেছিল মিরপুরের আকাশ। টাইগারদের বারুদে পারফরমেন্সে 27 রানের হারের লজ্জায় পড়েছিল আয়ারল্যান্ড। দেশের মাটিতে আইরিশদের বধ করে আসরে প্রথম জয়ের উল্লাসে ভেসেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 25,000 দর্শক। দীর্ঘ 6 বছর পর ত্রিদেশীয় সিরিজের মঞ্চে মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলা 3টি প্রস্তুতি ম্যাচের একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরের দুটিতে দারুণ জয় পেয়েছে হাথুরুর শিষ্যরা। 3 ম্যাচে বাংলাদেশ তুলেছে 1053 রান। সেঞ্চুরি এসেছে মুশফিক ও সাব্বিরের ব্যাট থেকে। এছাড়া রান পেয়েছেন তামিম, সৌম্য ও ইমরুল। ব্যাটসম্যানদের মতো বোলাররাও নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছেন। এবার মূল মঞ্চে নামার পালা। তবে প্রথম ম্যাচের আগে ঘুরে ফিরেই আলোচনায় আসছে টাইগারদের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি। এই সিরিজের 4টি ম্যাচে জিতলে 2019 বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে মাশরাফিরা। তবে শঙ্কাও আছে, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ ও আয়ারল্যান্ডের কাছে একটি ম্যাচ হারলেই পয়েন্ট নেমে আসবে 87-তে। এতে করে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে নেমে যাবে মাশরাফিরা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় এই সিরিজে ভালো করতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। সবাই ফিট আছে এবং যতদূর সম্ভব তারা অ্যাডজাস্ট করেছে ওয়েদারের সাথে। একটু ডিফিকাল্ট, কারণ আমরা ইংল্যান্ডে যখন এসেছি তখন একটু ঠান্ডা ছিল বেশি, এখন আবার ওয়েদারটা একটু ভালো। সো ফার যদি এরকম থাকে আমার মনে হয় যে ভালো হবে আমাদের জন্য। আমরা যদি এখানে ভালো করি এটা আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেল্প করবে। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। অধিনায়কের দায়িত্বে থাকবেন সাকিব আল হাসান। দলীয় শক্তি ও অতীত পরিসংখ্যান সব বিভাগে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু দলের 7টা ওয়ানডের মধ্যে 5টিতে জয় পেয়েছে টাইগাররা, 2টিতে জয় আছে আয়ারল্যান্ডের। পারভিন আক্তার, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। দুর্দান্ত জয়ে দ্বিতীয় দল হিসেবে ডিপিএলের সুপার 6 নিশ্চিত করল আবাহনী। নবম রাউন্ডের ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। আগে ব্যাট করতে নেমে 42 ওভারে 4 বলে 130 রানে অল আউট হয় ভিক্টোরিয়া। জবাবে 2 উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। 2 ভিন্ন সমীকরণ নিয়ে মাঠে জায়ান্ট আবাহনী ও ভিক্টোরিয়া। আবাহনীর কাছে সমীকরণটা টেবিল টপার গাজীর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো, আর ভিক্টোরিয়ার চাওয়া জয় নিয়ে কোনোভাবে রেলিগেশন লড়াইয়ে টিকে থাকা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভিক্টোরিয়া। 7 রানে রুবেল মিয়াকে ফেরান সাইফুদ্দিন। এরপর মোহাইমিনুল 11, মনিরুল 7 আর অধিনায়ক মনির 6 রানে ফিরে গেলে দলীয় 86 রানের আগেই 5 উইকেট হারায় গত আসরের চতুর্থ হওয়া দলটি। দলের পক্ষে 2 অঙ্কের ফিগার স্পর্শ করেন মাত্র 3 ব্যাটসম্যান। পরে আরাফাতের 47 আর মেহেদী মাহবুবের 37 রানে ভর করে 130 রানের পুঁজি পায় ভিক্টোরিয়া। ধানমন্ডির জায়ান্টদের পক্ষে 21 রানে 4 উইকেট নিয়ে একাই ভিক্টোরিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন ভারতীয় রিক্রুট মানান শর্মা। এছাড়া আরিফুল, সাইফুদ্দিন আর সাকলাইন সজীব নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে লিটন সাদমানের 74 রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় আবাহনী। 50 রানে লিটন ফিরে যাওয়ার পর দ্রুতই ফিরে যান শান্ত। পরে সাইফকে সঙ্গে নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পক্ষে বাকি কাজটুকু সারেন সাদমান। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন 58 রানে অপরাজিত থেকে। সামনে ম্যাচগুলো ইম্পর্টেন্ট, আমাদের 2টা ম্যাচই খুব বড় ম্যাচ, রূপগঞ্জ এবং টাইম ধরস্টার সাথে ম্যাচ আছে 2টা। ভালো হলো একটা ছেলেদের ব্রেকটা ইম্পর্টেন্ট ছিল, তো ব্রেকের পর আশা করি যে আমরা আমাদের এই রিদমটাকে ধরে রাখতে পারবো, এই ছন্দটাকে ধরে রাখতে পারবো। যখন একটা ব্যাটসম্যান রান করে সবাই একটু স্যাটিসফাইড নিজেকে মনে হয়, কিন্তু এখনো তো শেষ হয় নাই। এখনো লিগের সব ম্যাচই বাকি আছে, সুপার লিগ বাকি আছে। যদি পুরোটা এরকম ভালো শেষ করতে পারি তাহলে অবশ্যই নিজেকে সাকসেস মনে হয়। এ জয় 9 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান আরো পোক্ত করল আবাহনী। আর টানা 9 হারের রেলিগেশন প্রায় নিশ্চিত ভিক্টোরিয়ার। মাহবুব রিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার মূল আসামি সাফাত ও সাদমানকে সিলেট থেকে গ্রেপ্তার, ভুক্তভোগীদের আদালতে জবানবন্দি। রাজশাহীর গোদাগাড়িতে ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে 5 জঙ্গি নিহত, 1 নারীর আত্মসমর্পণ, কুপিয়ে ফায়ার সার্ভিস কর্মীকে হত্যা।
রুটি রুজির জায়গা কলকারখানার ক্ষতি ঠেকাতে মালিক শ্রমিককে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন, শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে কাজ করছে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন না, হাইকোর্টের রায়। সরকারকে নীতিমালা করার নির্দেশ। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। নামাজ, জিকির আজকার সহ ইবাদতে বন্দিতে মুশকুল ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর রহমত কামনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।